প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি মানুষের জনন এই অধ্যায়ের স্ত্রী জননতন্ত্র এই অংশটি আজ পড়াবো। তবে স্ত্রী জননতন্ত্রের পুরো বিষয়টি বেশ দীর্ঘায়িত হওয়ার জন্য আমরা দুটো পার্টে ভাগ করেছি। আজ আমি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পার্ট 1 পড়াবো। এখানে আমরা এই যে ছবির অংশটি এটি পড়াবো এবং আমাদের বাকি থাকবে সেটা হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া এবং অ্যাক্সেসরি যে গ্ল্যান্ডস রয়েছে সেইগুলো আমরা পার্ট 2-তে পড়াবো। আজকে আমরা তাহলে এই দুটো নিয়ে কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দুটো পার্ট নিয়ে সম্মিলিত। আজকে আমরা ফার্স্ট পার্টটাই শুধু আলোচনা করছি। তো মানুষের স্ত্রী জননতন্ত্র যে প্রধান মুখ্য জননাঙ্গ সেটা হলো ডিম্বাশয় এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরো অঙ্গ রয়েছে যেগুলো আমরা আলোচনা করব। সেগুলো সবই তো আনুষঙ্গিক বা সেকেন্ডারি সেক্স অর্গানস। মুখ্য জননাঙ্গ আগে বলে দিই যে এই যে ডিম্বাশয় বা অন্যান্য যে বেশিরভাগ যে অর্গ্যানগুলো সেকেন্ডারি অর্গ্যানস, এগুলো কোথায় অবস্থান করছে না স্ত্রীলোকের পেলভিক ক্যাভিটি বা শ্রোণী গহ্বরের মধ্যে অবস্থান করছে। উদরের নিচে যে শ্রোণী গহ্বর পেলভিক ক্যাভিটি সেই তার মধ্যেই অবস্থান করছে। দুটো ডিম্বাশয় মানুষের, এবং এই দুটো ডিম্বাশয়ে উদর গহ্বরে অবস্থান করছে। এই দুটো ডিম্বাশয় ছবিতে দেখো, এই যে ডিম্বাশয় এই দুটো ডিম্বাশয় এই যে এই অঞ্চলটা এটাকে বলা হয় জরায়ু বা ইউটেরাস। জরায়ুর দুপাশে দুটো ডিম্বাশয় অবস্থান করছে এবং এটা নির্দিষ্ট জায়গাতে রাখা আছে কতগুলো লিগামেন্টের সাহায্যে। এই যে দেখো, এটা হচ্ছে ওভারি, ছবিতে আমি দেখিয়েছি ওভারি। দেখো এই যে লিগামেন্টটা, এই যে লিগামেন্ট এটাকে বলা হয় ওভারিয়ান লিগামেন্ট, যা জরায়ুর প্রাচীরের সঙ্গে যুক্ত রয়েছে। এছাড়া রয়েছে সাসপেন্সারি লিগামেন্ট, মেসোভ্যারিয়াম, যেগুলো একসঙ্গে আমরা বলি ব্রড লিগামেন্ট। এইটা হলো ব্রড লিগামেন্ট। এই যে এই অঞ্চলে ব্রড লিগামেন্ট, ব্রড লিগামেন্টের সাহায্যে ডিম্বাশয় আর এটা ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউব এমনকি জরায়ুরও কিছুটা অংশ এগুলো যুক্ত আছে। তো এটা হচ্ছে এই ব্রড লিগামেন্ট তৈরি হয়েছে অনেকগুলো লিগামেন্টের সমষ্টিতে, যেমন সেখানে রয়েছে সাসপেন্সারি লিগামেন্ট, মেসোভ্যারিয়াম ইত্যাদি। তাহলে কতগুলো লিগামেন্ট, যেমন ওভারিয়ান লিগামেন্ট, ব্রড লিগামেন্ট, এর সাহায্যে পেলভিক ক্যাভিটিতে ডিম্বাশয়গুলো, দুটো ডিম্বাশয় নির্দিষ্ট জায়গাতে তারা সুরক্ষিত রয়েছে। ডিম্বাশয়ের কি কাজ? ডিম্বাশয়ের কাজ হচ্ছে ডিম্বাণু উৎপাদন করা, এটা মুখ্য কাজ। এবং ইস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোন, রিল্যাক্সিন হরমোন এগুলো ক্ষরণ করে। এগুলো হচ্ছে সিক্রেটরি পার্ট। এরপরে এর ডিটেল গঠনটা আমরা পরে অবশ্য পড়াবো। ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু উৎপন্ন হয় সেই ডিম্বাণু গৃহীত হয় কার দ্বারা না এই ফ্যালোপিয়ান টিউব দ্বারা বাহিত হয়। এইখান থেকে মানে এই অঞ্চল থেকে এই ডিম্বাশয়ের শুরু থেকে শেষ পর্যন্ত এই যে এই জরায়ু পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। এই যে ফ্যালোপিয়ান টিউব 4 নম্বরে দেখানো হয়েছে। ফ্যালোপিয়ান টিউব 4টি অংশ নিয়ে গঠিত। প্রথম অংশটি দেখো একটু চওড়া, হাতের তালুর মতো এরকম চওড়া অংশ এবং কতগুলো আঙুলের মতো অভিক্ষেপ নিয়ে গঠিত হয়েছে। এই চওড়া অংশটিকে বলা হয় ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম এই অঞ্চলটা। এই যে আঙুলের মতো যে অভিক্ষেপগুলো রয়েছে বর্ধিত অংশ, এগুলোকে বলা হয় ফিমব্রি। ফিমব্রি। আর এটা অনেকটা ফানেলের মতো, এরকম এইরকম ফানেলের মতো। তাহলে কেন্দ্রে একটা ছিদ্র থাকে, এই আঙুলের মতো অঞ্চলগুলো ফিমব্রি, চওড়া অংশটা হচ্ছে এটাকে বলা হয় ইনফান্ডিবুলাম, আর কেন্দ্রে যে ছিদ্র থাকে তাকে বলা হয় অস্টিয়াম। অস্টিয়াম। তাহলে অস্টিয়ামটা আমরা দেখতে পাচ্ছি না এই ছবিতে, এখানে ওর কেন্দ্রে আছে ছিদ্র, আর এই আঙুলের মতো অভিক্ষেপগুলো ফিমব্রি। এটা ছবিতে আমাদের লেভেল নেই। তাহলে ইনফান্ডিবুলাম। সেকেন্ড অংশটা সবচেয়ে দীর্ঘায়িত অংশ ফ্যালোপিয়ান টিউবের, একে বলা হয় অ্যাম্পুলা। এই যে অ্যাম্পুলা, এটা হচ্ছে চওড়া অংশ এবং এটা দীর্ঘায়িত অংশ, সবচেয়ে দীর্ঘায়িত অংশ ফ্যালোপিয়ান টিউবের। এর মধ্যে কিন্তু নিষেধ ঘটে। ডিম্বাণু এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ইনফান্ডিবুলাম কি করে, এই যে ইনফান্ডিবুলামের মধ্যে গৃহীত হয় ডিম্বাণু কার দ্বারা না এই ফিমব্রি দ্বারা গৃহীত হয়ে অস্টিয়ামের মধ্যে দিয়ে ইনফান্ডিবুলামে আসে। তারপর এটা এই অঞ্চলে অর্থাৎ এই অ্যাম্পুলা অঞ্চলে
আসে, এবং যখন নিষেক হয় তখন এই অ্যাম্পুলাতেই নিষেক হয়, নিষেক ঘটে এই অ্যাম্পুলার মধ্যে। শুক্রাণু ডিম্বাণুর যে মিলন, ডিম্বাণু এই জায়গাটায় ওয়েট করে নিষেকের জন্য এবং এখানেই মিলন ঘটে এই অ্যাম্পুলা অঞ্চলে। এই যে ডিম্বাণু অগ্রসর হয় এটা কিন্তু ফ্যালোপিয়ান টিউবের পেরিস্টলসিস অর্থাৎ ক্রমিক সংকোচন দ্বারা ঘটে। তৃতীয় অংশ, এটি অপেক্ষাকৃত সরু অংশ এবং ছোট অংশ, যাকে বলা হয় ইসথমাস, ইসথমাস। এবং তারপরের অংশ হলো ইউটেরাইন পার্ট, যা জরায়ুর প্রাচীরের সঙ্গে যুক্ত। এটা জরায়ু, এই জরায়ুর প্রাচীরের সঙ্গে যুক্ত অংশ, ছোট অংশ, যেটাকে বলা হয় ইউটেরাইন পার্ট বা জরায়ুর অংশ। তাহলে এই পুরো অঞ্চলটি হলো ফ্যালোপিয়ান টিউব। এরপরে আসছি আমরা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, তাহলে বুঝতে পারলে নিষেক ঘটে এবং এর মধ্যে দিয়ে ডিম্বাণু অগ্রসর হয়। যদি নিষেক হয় তাহলে নিষেক হলে তো এই জায়গাটায় জাইগোট তৈরি হয়, সেই জাইগোট কিন্তু এই পেরিস্টলসিসের দ্বারা এবং এখানে যে রোমশ আবরণী কলা আছে সিলিয়েটেড এপিথেলিয়াম, সেই সিলিয়ার সঞ্চালনের দ্বারা এই জাইগোট তার মরুলা স্টেজ বা ব্লাস্টুলা স্টেজের মধ্যে দিয়ে চলে আসে জরায়ুর মধ্যে। এরপরে আমরা আসবো ইউটেরাস বা জরায়ু। ইউটেরাস বা জরায়ু, এই ইউটেরাস অনেকটা পিয়ার সেপ বা নাশপাতি আকারের মতো হয়, যার চড়া অংশটি উপরের দিকে এবং সংকুচিত সরু অংশটি নিচের দিকে থাকে। এটি আবার কতগুলো অংশ নিয়ে গঠিত। প্রথমে আসে যাক ওপরের দিকে যে গম্বুজের মতো বা ডোম শেপের যে অঞ্চলটি উপরে, সেটাকে বলা হয় দেখো ফান্ডাস। এই যে উপরের অঞ্চল, এটা ফান্ডাস। এরপরে চড়া অংশ, এই প্রসারিত অংশ, এটাকে বলা হয়, এই অঞ্চলটাকে বলা হয় বডি। এই যে বডি অঞ্চল 5বিতে দেখানো হয়েছে, দেখো বডি। এই বডি অঞ্চলের উপর দিকটা চওড়া এবং নিচের দিকটা হয়ে গেছে ক্রমশ সরু। আর তৃতীয় অঞ্চল যেটা সরু নলাকার নিচের দিকের অংশ, এটাকে বলা হয় সার্ভিক্স। সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ বাংলায় বলা হয় সার্ভিক্স। সার্ভিক্সের মধ্যে আবার তিনটে অংশ আছে। যে অংশ দ্বারা সার্ভিক্স জরায়ুর সঙ্গে যে ছিদ্রের দ্বারা যুক্ত হয় জরায়ুর সঙ্গে, সেই ছিদ্রকে বলা হয়, লক্ষ্য করো, ইন্টারনাল অস্টিয়াম, সংক্ষেপে ওএস লিখেছি, ইন্টারনাল অস্টিয়াম। এটা হলো ইন্টারনাল অস্টিয়াম, যার যে ছিদ্রের সাহায্যে সার্ভিক্স জরায়ুর সঙ্গে যুক্ত। একইভাবে জরায়ু এই অঞ্চলটা যোনি বা ভ্যাজাইনা, যোনির সঙ্গে যে ছিদ্রের দ্বারা সার্ভিক্স যুক্ত, সেই ছিদ্রটাকে বলা হয় এক্সটার্নাল অস্টিয়াম। এক্সটার্নাল অস্টিয়াম, এই যে এক্সটার্নাল অস্টিয়াম। আর ইন্টারনাল অস্টিয়াম থেকে এক্সটার্নাল অস্টিয়ামের মধ্যবর্তী যে নলাকার অঞ্চল, যে নালী ছিদ্র, যে নালীটা থাকে, তাকে বলা হয় সার্ভাইকাল ক্যানাল। সার্ভাইকাল ক্যানাল বা সার্ভাইকাল নালী, সার্ভিক্সের নালী। তাহলে এটা হলো সার্ভিক্সের অঞ্চল বা জরায়ু কণ্ঠের অঞ্চল। এই যে জরায়ু বা ইউটেরাস, এর প্রাচীর পেশিবহুল হয়। প্রাচীর, এই প্রাচীর তিনটে স্তর দিয়ে গঠিত, যেটা ডি পয়েন্টে দেখো লেখা আছে 5D, এটা বাইরের পয়েন্ট, হলুদ রঙ দিয়ে এঁকেছি। এটা হলো একেবারে বাইরের অঞ্চল, পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম অপেক্ষাকৃত পাতলা এবং বাইরের অঞ্চল পূর্ণ। তারপরের অঞ্চলটি বেশ পেশিবহুল চওড়া অঞ্চল এবং এখানে এটা ফাইব্রাস হয়, তন্তুযুক্ত, এবং এই অঞ্চলটাকে বলা হয় মায়োমেট্রিয়াম। যখন সন্তান প্রসব হয়, জরায়ু থেকে বাইরে বেরিয়ে আসে, তখন এই মায়োমেট্রিয়ামের তীব্র সংকোচনের দ্বারাই এই ভ্রূণ এই জরায়ুর মধ্যে থেকে বাইরের দিকে আসে। আর ভেতরের যে আবরণ, এই যে সবুজ রং দিয়ে যেটা এঁকেছি 5F পয়েন্ট, এটাকে বলে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম স্তরটি কিন্তু স্থায়ী নয়, অস্থায়ী। অর্থাৎ যখন প্রতি ঋতুচক্র যখন ঘটে বা ঋতুচক্র বলবো, রজচক্র যখন ঘটে, মেনস্ট্রুয়াল সাইকেল যখন হয়, তখন এই এন্ডোমেট্রিয়াম অংশটি ধ্বংস হয়, আবার পুনর্গঠিত হয়, ধ্বংস হয়, পুনর্গঠিত হয়। এবং ভ্রূণ রোপণ, যদি জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে যে ব্লাস্টুলা দশা যখন আসে, সেই ব্লাস্টুলা যে রোপণ ঘটে, ইমপ্ল্যান্টেশন হয় জরায়ুর মধ্যে, সেটা এই এন্ডোমেট্রিয়াম স্তরেই ঘটে। তো এন্ডোমেট্রিয়াম স্তর হচ্ছে সবচেয়ে ভেতরের স্তর এন্ডোমেট্রিয়াম। তাহলে পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম ও এন্ডোমেট্রিয়াম। জরায়ু বা ইউটেরাস, এর কাজ হলো যে ভ্রূণকে ধারণ করা, এর মধ্যেই ভ্রূণ যুক্ত হয় এবং সে ধীরে ধীরে বড় হয়ে সন্তানে পরিণত হয়, ফিটাস।
পরিণত হয়। এটা হচ্ছে এই জরায়ু সন্তান ধারণ করে এবং জরায়ুর সংকোচনের দ্বারাই ভ্রূণ বাইরে মানে সন্তান ফিটাস বাইরের দিকে আসে। এই যে সার্ভিক্স, এই সার্ভিক্সের এই ছিদ্রের মধ্যে দিয়ে বাইরে চলে আসে। সার্ভিক্স প্রসারিত হয় যখন সন্তানের জন্ম হয়। এরপরের অংশ আসছে 6 নম্বর অংশ, ভ্যাজাইনা বা যোনি। যোনি হলো বেশ প্রসারিত অংশ, এটা প্রায় 10 সেন্টিমিটারের মতো দীর্ঘ হয় এই যোনি, আর সার্ভিক্সটা অবশ্য 2.5 সেন্টিমিটারের মতো হয় দীর্ঘ। তো ভ্যাজাইনা বা যোনি, এই যোনির মধ্যে রয়েছে একেবারে বাইরের দিকে যে ছিদ্র, এটা দেহের বাইরে ছিদ্র, সেটা এই 6A পয়েন্টে দেখো, ভ্যাজাইনাল ওরিফাইস বা যোনি ছিদ্র দেহের বাইরে উন্মুক্ত হয়েছে। এবং এই যে ভ্যাজাইনাল ওরিফাইস, এটা একটা পাতলা ছিদ্রযুক্ত, সূক্ষ্ম ছিদ্রযুক্ত একটি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, যে পর্দাটাকে বলা হয় হাইমেন বলা হয়। এই যে পাতলা পর্দা, ছিদ্রযুক্ত পাতলা পর্দা দ্বারা থাকে। এটা অনেক সময় দৌড়ঝাঁপ করলে, কন্যা সন্তান যারা শিশু কন্যা সন্তান, দৌড়ঝাঁপ করলে, লাফালাফি করলে, সাইকেল চালালে, এগুলো খেলাধুলো করার সময় এটা কিন্তু এই হাইমেনটা নষ্ট হয়ে যেতে পারে। মানে পর্দাটা, এই যে হাইমেন মানে একটা পর্দার মতো ছিদ্রযুক্ত, এটা ছিঁড়ে যেতে পারে এবং এটা তাতে কোনো ক্ষতিও হয় না, বুঝতেও পারে না, এটা বুঝতেও পারে না, এটা হয়। আচ্ছা, ভ্যাজাইনার মধ্যে যখন নারী পুরুষের যে যৌন মিলন হয়, যখন ইন্টারকোর্স হয়, সেই সময় কিন্তু যে শুক্রাণু বা শুক্ররস, সিমেন, সেটা এই যোনির মধ্যে এসে পড়ে এবং যোনি সেটা গ্রহণ করে, ভ্যাজাইনা সেটা গ্রহণ করে এবং জরায়ুর মধ্যে দিয়ে, সার্ভিক্স জরায়ুর মধ্যে দিয়ে পাঠিয়ে দেয় এখানে অপেক্ষারত ডিম্বাণুর কাছে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে ভ্যাজাইনা এর কাজ। তাহলে আমরা একটা পার্ট আজকে কিন্তু আলোচনা করলাম, এটা হচ্ছে ইন্টারনাল, মানে এই পর্যন্ত একমাত্র ভ্যাজাইনাল ওরিফাইস ছাড়া বা আর হাইমেন, এটাই একমাত্র বাইরের দিকের অংশ। বাকি টোটালটাই ভেতরে, আজকে যা আমরা আলোচনা করি এটা ইন্টারনাল, ভেতরে রয়েছে। এরপরে নেক্সট পার্টে আমরা এক্সটার্নাল জেনিটালিয়া, মানে অর্থাৎ বাইরের দিকে যে অংশটা রয়েছে, যেটা চাক্ষুষ করা যায়, সেই অঞ্চলটা আলোচনা করব এবং সেই সঙ্গে অ্যাক্সেসরি গ্ল্যান্ডস অর্থাৎ আনুষঙ্গিক যেসব গ্রন্থিগুলো রয়েছে সেটা আমরা আলোচনা করব। তো স্ত্রী জননতন্ত্রের গঠন কোয়েশ্চেনটা যখন থাকবে, স্ত্রী জননতন্ত্রের গঠন চিত্র সহ বর্ণনা করো, এই ছবিটা আঁকলেই হবে, বাকিগুলো না আঁকলেও চলে। আর যে ডেসক্রিপশনগুলো ফার্স্ট পার্ট আমি আলোচনা করলাম, নেক্সট পার্টটা তার সঙ্গে অ্যাড হবে, সেকেন্ড পার্টে সেটা অ্যাড হয়ে টোটালটা আনসার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।